তাহলে আজকে আমরা কি পড়বো, তোমার কি মনে হচ্ছে আজকে টপিকটা কি হতে পারে? আচ্ছা, তারপরে দেখি আমরা আজকে আমরা ঘাস ফড়িং এর যে বাহ্যিক গঠন, সেই গঠন সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছো মারিয়া? আচ্ছা, এখন দেখো, ঘাস ফড়িং হচ্ছে এক প্রকার পতঙ্গ পেস্ট। ঠিক আছে? ঘাস ফড়িং হচ্ছে এক প্রকার পতঙ্গ পেস্ট। তো পেস্ট কাকে বলে সেটা আমাদের এখন জানতে হবে। যে সকল জীব মানুষের ক্ষতি সাধন করে, যে সকল জীব অর্থনৈতিকভাবে মানুষের কি করে, ক্ষতি সাধন করে, সেই সকল জীবগুলিকে বলা হয় পেস্ট। তাহলে ঘাস ফড়িং কি আমাদের কোনো ক্ষতি সাধন করে? কি মনে হয়? তাহলে এই জন্য ঘাস ফড়িং হচ্ছে, ঘাস ফড়িংকে বলা হয় পেস্ট। হ্যাঁ, তো এরা কি করে, আমরা জানি ঘাস ফড়িং, তাহলে এদের খাবার হবে ঘাস, তারপরে হচ্ছে শাকসবজির পাতা, তারপরে বিভিন্ন ফল গাছ বা ফসলের গাছের যে পাতা, সেই পাতাগুলি এরা খাবার হিসেবে গ্রহণ করে, যার ফলে কি হয়, এই শাকসবজি বা ফলমূলের গাছের কিন্তু তারা ব্যাপক ক্ষতি করে। ওয়ালাইকুম আসসালাম। তো যেটা বলছিলাম, এই ঘাস ফড়িং পৃথিবীতে প্রায় 20,000 প্রজাতির এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। কত প্রজাতির? 20,000। তো এই 20,000 প্রজাতির মধ্যে বাংলাদেশে পাওয়া গেছে 20 প্রজাতির। কত প্রজাতির? 20 প্রজাতি পাওয়া গেছে। হ্যাঁ, তো যে সকল এলাকাগুলিতে বেশি ঠান্ডাও না আবার বেশি গরমও না, অর্থাৎ নাতিশীতোষ্ণ যে অঞ্চলগুলি রয়েছে, সেই অঞ্চলগুলিতে এই ঘাস ফড়িং কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায়। আর যে এলাকাগুলিতে যে জোয়ার ভাটা হয়, অর্থাৎ ম্যানগ্রোভ যে বনগুলি আছে, এই ম্যানগ্রোভ ফরেস্টের এখানে যেহেতু প্রতিনিয়ত পানি ওঠানামা করে, এই কারণে এই ধরনের জায়গাগুলিতে ঘাস ফড়িং কম পাওয়া যায়। ঠিক আছে? তো এখন যদি বলি ঘাস ফড়িং কিভাবে বাস করে, ঘাস ফড়িং হচ্ছে একা একাও বাস করতে পারে, আবার কি দলবদ্ধভাবেও কিন্তু এরা বাস করতে পারে। কিভাবে? একা একাও বাস করতে পারে, আবার দলবদ্ধভাবেও এরা কিন্তু বাস করতে পারে। তো যেগুলি দলবদ্ধভাবে বাস করে সেই ঘাস ফড়িংকে বলা হয় লোকাস্ট, বাংলায় বলা হয় পঙ্গপাল। যারা দলবদ্ধভাবে বসবাস করে তাদের কি বলা হয়? পঙ্গপাল। ঠিক আছে? এবং এই পঙ্গপালগুলি ফসলের কিন্তু মারাত্মক ক্ষতি সাধন করে। তুমি দেখছো যে এক রাস্তা দিয়ে ধরো যাচ্ছ, দেখছো যে সবুজ মাঠ ভরপুর, দেখা যাচ্ছে 5 মিনিট পরে এরা কি করে, 5 মিনিটের মধ্যেই কি করে, সবুজ মাঠ সম্পূর্ণ খেয়ে, গাছের পাতাগুলি খেয়ে সাবার করে দিতে পারে। অর্থাৎ অনেক সময় কি হয়, এরা যে দলবদ্ধভাবে চলে, একটা দলে অনেক সময় লাখ লাখ বা কোটি কোটি এই ঘাস ফড়িং কিন্তু থাকতে পারে। এবং 1 কোটি যদি ঘাস ফড়িং একসাথে কোনো ফসলের জমিতে যায়, তাহলে সে পাতাগুলি খেয়ে ফেলতে কিন্তু খুব বেশি সময় কি লাগবে না, তাই না? তো এই জন্য এগুলোকে বলা হচ্ছে পেস্ট। হ্যাঁ, আর আমরা যদি বর্ণের কথা বলি, এখানে বর্ণ কি কি হতে পারে দেখো তো, যে কয়েকটা দেখানো হয়েছে, তাহলে বর্ণ হতে পারে নীলাভ, সবুজ নীলাভ, তারপরে হতে পারে সবুজ, তারপরে দেখো নিচে একটু আমরা পিঙ্ক বর্ণের দেখতে পাচ্ছি, তারপরে খড় বর্ণের দেখতে পাচ্ছি। তাহলে এই ধরনের বর্ণগুলি কিন্তু হতে পারে। এই এই ক্লাস শেষেই কিন্তু পরীক্ষা নিব একটা, সবাই মনোযোগ দিয়ে শুনবা। তাহলে কিছু হচ্ছে উজ্জ্বল নীল হলুদ বর্ণের, সবুজ বর্ণের হতে পারে, খড় বর্ণের হতে পারে। এই যে বিভিন্ন ধরনের বর্ণের কারণে এরা কি করতে পারে, যে প্রতিকূল পরিবেশে কিন্তু সহজে তাদের কি বলে আত্মরক্ষা করতে পারে। ঠিক আছে? এখন দেখি স্বভাব এবং বাসস্থান। তো এদের স্বভাবটা হচ্ছে এরা তৃণভোজী, অর্থাৎ বিভিন্ন
যে উদ্ভিদের পাতা, কাণ্ড, তারপর শাখা প্রশাখা, এইগুলি কিন্তু তারা খাবার হিসেবে কি করে, গ্রহণ করে। ঠিক আছে। আর এদের যে মুখপাঙ্গ, তোমরা এই যে এখানে খেয়াল করো, এই আমি দেখাচ্ছি, এই যে এইগুলো হচ্ছে মুখপাঙ্গ, এগুলো হচ্ছে কি মুখপাঙ্গ। ঠিক আছে, এই অংশগুলো হচ্ছে মুখপাঙ্গ। মুখ এখানে যদি এটার ঠিক আছে, এটার নিচে মুখের ছিদ্র থাকে, তাহলে মুখের ছিদ্রের চারপাশের যে অঙ্গাণুগুলি থাকে, সেই অঙ্গাণুগুলোকে একত্রে বলা হয় মুখছিদ্র। তো এই মুখছিদ্রের বিভিন্ন ধরনের প্রকারভেদ থাকতে পারে। তো এদের যে মুখপাঙ্গ সেটা হচ্ছে চর্বণ উপযোগী, অর্থাৎ চাবাতে পারে, গাছের পাতা চিবিয়ে তারপরে দাঁত দিয়ে কেটে কেটে খেতে পারে, এই ধরনের তাদের মুখপাঙ্গটা। তাহলে যদি বলা হয় এদের মুখপাঙ্গ কোন ধরনের, চর্বণ উপযোগী এদের মুখপাঙ্গ বিদ্যমান। ঠিক আছে, বুঝছো? ওকে, এখন আমরা দেখি ঘাসফড়িং এর যে শ্রেণীবিন্যাসগত অবস্থান, অর্থাৎ সিস্টেমেটিক যে পজিশন, এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যালের জন্য লাগবে। আবার আমাদের যে অনুধাবনমূলক যে কোশ্চেন আসে, সেই অনুধাবনমূলক কোশ্চেনের ভিতরেও এটা থাকতে পারে। তো ফাইলামটা দেখি, কিংডম অ্যানিমেলিয়া, ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা, ক্লাস হচ্ছে ইনসেক্টা, অর্ডার হচ্ছে অর্থোপটেরা, ফ্যামিলি অ্যাক্রিডিডি, জেনাস হচ্ছে পয়কুলোসেরাস, আর স্পিসিস হচ্ছে পয়কুলোসেরাস পিকটাস। এছাড়াও আরো আরেকটা প্রজাতি তোমরা বলতে পারো সহজ নাম, যে রোমালিয়া মাইক্রোপটেরা, এটা হচ্ছে আরেকটা স্পিসিস। তো এই যে শ্রেণীবিন্যাসগত যে অবস্থান, এই অবস্থানটা আমাদের ভালোভাবে শিখে নিতে হবে। তো ঘাসফড়িং এর যদি দেহটা আমরা দেখি, কোন কোন অংশগুলো দেখতে পাই দেখো তো, যে অ্যান্টেনা থাকবে, দেখো পুঞ্জাক্ষী থাকবে, সরলাক্ষী থাকবে, মস্তক থাকবে, অগ্রপদ থাকবে, বক্ষ থাকবে, উদর থাকবে। তাহলে এইগুলোই মূলত আমরা ঘাসফড়িং এর ক্ষেত্রে দেখতে পাই। তো এখন আমরা এই স্লাইডটা ঝামেলা করে, এখন দেখি যে যদি বলা হয় ঘাসফড়িং এর দেহকে কয়টা অংশে ভাগ করা যায়, দেখো তিনটা অংশে। ঘাসফড়িং এর দেহকে যদি বলা হয় কয়টা অংশে ভাগ করা যায়, তিনটা। সবাই বলো, ঘাসফড়িং এর দেহকে কয়টা অংশে ভাগ করা যায়? তিনটা অংশে ভাগ করা যায়। প্রথমে দেখো মস্তক, বক্ষ এবং উদর। অংশগুলির নাম কি? মস্তক, হ্যাঁ মস্তক, বক্ষ এবং হচ্ছে উদর। হ্যাঁ, মস্তক, বক্ষ, উদর। আচ্ছা, এখন যদি বলা হয় এদের যে বক্ষ, সেই বক্ষকে কয়টি অঞ্চলে ভাগ করা যায়, দেখো তিনটা, প্রোথোরাক্স, মেসোথোরাক্স এবং মেটাথোরাক্স। কোন কোন অঞ্চলে ভাগ করা যায়, দেখো প্রোথোরাক্স, মেসোথোরাক্স এবং মেটাথোরাক্স। আচ্ছা, আমি একটু বলে দিই, এটা যদি মনে না থাকে, এইটা যদি মনে না থাকে, তুমি বাংলায় বলো অগ্রবক্ষ, মেসো মানে মধ্যবক্ষ, আর মেটা হচ্ছে পশ্চাৎ, তাহলে অগ্র, মধ্য এবং পশ্চাৎ বক্ষ। আচ্ছা, আবার বলো যে ঘাসফড়িং এর দেহকে প্রধানত কয়টি অঞ্চলে ভাগ করা যায়? কি কি? আচ্ছা, বক্ষ দেশীয় অঞ্চলকে কয়টা অংশে ভাগ করা যায়? তিনটি। কি কি? প্রোথোরাক্স বা সম্মুখ, মেসোথোরাক্স বা মধ্যবক্ষ, আর মেটাথোরাক্স বা পশ্চাৎবক্ষ। আচ্ছা, হ্যাঁ, তাহলে এইটুকু আমরা বুঝছি। আচ্ছা, এরপরে দেখো যে একটি পূর্ণাঙ্গ ঘাসফড়িং 8 থেকে 9 সেন্টিমিটার লম্বা। তোমাদের কারো কারো বইতে লেখা আছে হয়তো বা 8 সেন্টিমিটার, তো অনেক বইতে লেখা আছে 8 থেকে 9 সেন্টিমিটার লম্বা। আর দেহটা যদি আমরা দেখি, তাহলে দেহটা দেখো বেলনাকার হতে পারে, সরু হতে পারে এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম হতে পারে। এখন দেখো যে যদি বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম কেন বলা হচ্ছে, তাহলে আমরা যদি ঘাসফড়িং এর দেহটাকে তার কেন্দ্রীয় অক্ষ বরাবর, এই যে কেন্দ্রীয় অক্ষ বরাবর যদি আমরা কেটে ফেলি, তাহলে কি হয়, এখানে এই একবার কিন্তু সমান দুই ভাগে আমরা কিন্তু ভাগ করতে পারি। যেহেতু তাদের দেহটাকে কেন্দ্রীয় অক্ষ বরাবর একবার সমান দুইটি অংশে ভাগ করা যায়, সেই জন্যই এটাকে বলা হচ্ছে কি
দ্বিপার্শ্বীয় প্রতিসম। আচ্ছা, যদি বলা হয় লম্বা কতটুকু, পূর্ণাঙ্গ ঘাসফড়িং 8 থেকে 9 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এখন কি এগুলি পারা যাবে? জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, পরেরটায় যাই। এরপরে দেখি যে ঘাসফড়িং এর দেহের অংশ থাকে, আমরা বললাম যে 3টা: মস্তক, বক্ষ এবং উদর। এবার মস্তকের মধ্যে কোন কোন অংশগুলি থাকে দেখো। মস্তকের মধ্যে অর্থাৎ মস্তক কোন কোন অংশগুলি ধারণ করে দেখো। মস্তক ধারণ করে কি পুঞ্জাক্ষী, মুখপাঙ্গ, আর হচ্ছে কি অ্যান্টেনা। তাহলে যদি বলা হয় মাথা কোন কোন অংশ ধারণ করে? পুঞ্জাক্ষী, মুখপাঙ্গ, অ্যান্টেনা। তো এখান থেকে যদি তোমার বহুপদী কোশ্চেন দিয়ে দেয়া হয়, পারা যাবে? বহুপদী কোশ্চেন কিন্তু এখানে, হ্যাঁ, বহুপদী যে কোশ্চেনগুলি, বহুপদী কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে। এখন বহুপদী কোশ্চেন এখান থেকে কিভাবে আসবে? বলবে যে মস্তক ধারণ করে পুঞ্জাক্ষী, অ্যান্টেনা, 2 জোড়া ডানা। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? 1 এবং, হ্যাঁ, 1 এবং 2। তাহলে এই ধরনের কোশ্চেনগুলির জন্য কিন্তু আমাদের এই শিখে রাখতে হবে। আর বক্ষদেশীয় অঞ্চল যেটা, সেখানে ধারণ করছে কি 3 জোড়া পা। ঘাসফড়িং এর পায়ের সংখ্যা কয় জোড়া? 3 জোড়া পা। এই যে 1 জোড়া দেখো, এই 1 জোড়া, এই 1 জোড়া, আর হচ্ছে এই 1 জোড়া। তাহলে এই যে দেখো প্রত্যেকটা অংশ বক্ষদেশীয় অঞ্চল কয়টা ছিল, মানে বক্ষদেশীয় অঞ্চলকে কয়টা অংশে ভাগ করা হয়েছিল? 3টা: অগ্র, মধ্য এবং পশ্চাৎ বক্ষ, তাই না? তাহলে অগ্র, এই যে খেয়াল করে, এই যে অগ্র যে বক্ষ, সেখান থেকে 1 জোড়া পা সৃষ্টি হয়েছে, দেখো এই জায়গাটা যেখানে। তারপরে মধ্য বক্ষ থেকে 1 জোড়া পা সৃষ্টি হয়েছে, আর পশ্চাৎ বক্ষ থেকে 1 জোড়া পা সৃষ্টি হয়েছে। তাহলে এখন যদি বলা হয় ঘাসফড়িং এর পায়ের সংখ্যা কয় জোড়া মোট? 3 জোড়া। মানে কয়টি? 6টি। আর ঘাসফড়িং এর দেখো এই বক্ষদেশীয় অঞ্চল থেকে আবার কিন্তু এই ডানা সৃষ্টি হয়, যে এটা হচ্ছে ডানা। তাহলে ঘাসফড়িং এর ডানা থাকে কয় জোড়া? 2 জোড়া। পা থাকবে কয় জোড়া? পা থাকবে 3 জোড়া। আর ডানা থাকবে 2 জোড়া। 3 জোড়া থাকবে পা, আর 2 জোড়া থাকবে ডানা। এখন কি বোঝা গেছে এটা? আচ্ছা, আর উদর যেটা, এই যে এই অংশটা হচ্ছে কি উদর। এই অংশটার নাম কি? উদর। তো উদরের ভিতরে কি কি থাকে এখানে দেখো তো একটু, কি লেখা আছে? উদরের ভিতরে স্পাইরাকল, স্পাইরাকল এবং জননাঙ্গ সমূহ। স্পাইরাকলের বাংলা কি জানো? স্পাইরাকলের বাংলা কি? শ্বসন ছিদ্র, শ্বসন ছিদ্র বা শ্বসন রন্ধ্র। তাহলে স্পাইরাকল থাকবে দেখো কয় জোড়া? উদরের মধ্যে স্পাইরাকল থাকে 8 জোড়া। এই যে এইগুলো হচ্ছে স্পাইরাকল। এই যে ছোট ছোট দেখছো ছিদ্র, এই ছিদ্রগুলোকে বলা হচ্ছে কি স্পাইরাকল বা শ্বসন ছিদ্র। কি ক্লিয়ার হয়েছে? তো এইবার দেখি যে উদরের মধ্যে যদি বলা হয় শ্বসন ছিদ্র, স্পাইরাকল কয় জোড়া থাকবে? উদরের মধ্যে স্পাইরাকল থাকবে কয় জোড়া বলো? 8 জোড়া। আচ্ছা, আর বক্ষদেশীয় অঞ্চলে স্পাইরাকল কয় জোড়া থাকবে? বক্ষদেশীয় অঞ্চলে, বক্ষদেশীয় অঞ্চলে থাকবে 2 জোড়া। তাহলে মোট শ্বসন ছিদ্র কয় জোড়া? 10 জোড়া। তাহলে 10 জোড়ার মধ্যে বক্ষদেশীয় অঞ্চলে থাকবে 2 জোড়া, আর উদরীয় অঞ্চলে থাকবে কয় জোড়া? 1 জোড়া। তাহলে এই যে, হ্যাঁ, এখানে হচ্ছে 2 জোড়া থাকবে, আর এই উদরের মধ্যে থাকবে 8 জোড়া। তাহলে 2 যোগ 8 মোট কয় জোড়া? মোট
10 জোড়া। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমরা পরেরটায় যাই। এখন আমরা দেখি ঘাস ফড়িং এর মাথার যে অংশটা, হ্যাঁ, আমরা বললাম যে মাথার মধ্যে কোন কোন অংশগুলি থাকে দেখো। তো এটা হচ্ছে মাথা। তাহলে মাথার মধ্যে দেখো ঘাস ফড়িং এর একটু দ্রুত পড়াতে হবে এখনো। তো ঘাস ফড়িং এর যে মাথা, সেই মাথা দেখতে মনে হয় যে এখানে আসলে কোনো খণ্ড নাই, কিন্তু বাস্তবিক পক্ষে ঘাস ফড়িং এর মাথার মধ্যে মোট খণ্ড থাকে কয়টা? 6টা। ঘাস ফড়িং এর মাথা কয়টি খণ্ড? আজকে কিন্তু পরীক্ষা নেব, ঠিক আছে? সেজন্য সবাই মনোযোগ দিয়ে শুনবা। তাহলে ঘাস ফড়িং এর মাথায় খণ্ড থাকে কয়টি? 6টি। আচ্ছা, এইবার এই 6টি খণ্ডকের সমন্বয়ে কিন্তু ঘাস ফড়িং এর মাথা গঠিত, এবং ঘাস ফড়িং এর যে মাথা, সেই মাথাটা হচ্ছে হাইপোগনাথাস প্রকৃতির। মিম আসো 109। মিম আসো? আচ্ছা আচ্ছা, মিম বলো। আচ্ছা, এবারে আমি একটু গল্প করি, তারপরে পড়াবো, অনেকক্ষণ পড়াইছি। আচ্ছা, মিম বলো। একটা মেয়ে, আচ্ছা, যখন শ্বশুর বাড়িতে যায় প্রথম দিন, তো সে কি মাথাটা নিচু করে থাকে না উঁচু করে থাকে? আগে নিচু করে থাকতো, এখন উঁচু করে থাকতো। তো তুমি কি নিচু করে রাখবা না উঁচু করে রাখবা? মানে এইভাবে তাকায় দেখবা সবাইকে? ও আচ্ছা আচ্ছা। তো এমনি স্বাভাবিক নিয়ম কোনটা? নিচু করে থাকাটা স্বাভাবিক নাকি উঁচু করে রাখাটা স্বাভাবিক? মাথার মাটির দিকে না? আচ্ছা ঠিক আছে, এত ক্লিয়ার করতে হবে না। স্বাভাবিক। আচ্ছা, আসো, ইতিহাস, ইতিহাস এখানে। আচ্ছা, যেটা স্বাভাবিক সেটা হচ্ছে, মানে যারা ভদ্র মানুষ তারা একটু নত হয়ে মাথাটা নিচুই রাখে, হ্যাঁ। আমরা জানি এটা হচ্ছে ম্যানার। তো ঘাস ফড়িং এর হচ্ছে ম্যানার জিনিসটা অনেক বেশি, সেই কারণে সে সব সময় মাথাটা নিচু করে রাখে, ঠিক আছে? এবং মাথাটা যখন নিচু করে রাখে, তখন তার যে মুখের ছিদ্রটাও কিন্তু নিম্নমুখী হয়ে থাকে, এবং এই মাথা নিচু করে থাকার কারণে এদের যে কি বলবো, এই ধরনের মাথাকে বলা হয় হাইপোগনাথাস। হাইপো মানে উঁচু না নিচু? হাইপো, হাইপো মানে হচ্ছে নিচু বা নিচে, আর ন্যাথাস শব্দের অর্থ হচ্ছে কি? চোয়াল, ঠিক আছে? তাহলে এদের যে মাথাটা বা চোয়ালের অংশটা নিম্নমুখী থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি? হাইপোগনাথাস মস্তক। তো আমি যে ওই যে উদাহরণটা এতক্ষণ বললাম, আসল উদ্দেশ্য ছিল এইটাই। কি বুঝছো? ওকে। তো যদি বলা হয় ঘাস ফড়িং এর মস্তককে হাইপোগনাথাস মস্তক বলা হয় কেন? কারণ এদের যে মাথাটা নিম্নমুখী হয়ে থাকে, যে কারণে মুখের ছিদ্রটাও নিম্নমুখী অবস্থায় থাকছে, এবং এই ধরনের মস্তককে বলা হয় হাইপোগনাথাস মস্তক। তো ঘাস ফড়িং এর যদি আমরা যে মস্তকের বিভিন্ন অংশগুলি লক্ষ্য করি, তাহলে এই যে দেখো এখানে, তাহলে মাথার যে পৃষ্ঠদেশীয় অঞ্চল, যেটা মাথার পৃষ্ঠদেশীয় অঞ্চলটাকে বলা হচ্ছে কি? ভার্টেক্স। মাথার পৃষ্ঠদেশীয় অঞ্চলকে কি বলা হয়? ভার্টেক্স। আর সামনের দিকে কপাল গঠনকারী সামনের অংশ যেটা, সেই সামনের অংশকে বলা হয় কি? ফ্রন্স। কি বলা হয়? ফ্রন্স। ফ্রান্স না কিন্তু। আর মাথার দুই পাশের অংশকে, তাহলে মাথার যে দুই পাশের অংশ, সেই দুই পাশের অংশকে বলা হয় কি? জেনা। কি বলে? আমি যদি আরো সহজ করে দিই, তোমরা তোমাদের দুই হাত গালের উপরে রাখো, তাহলে এরকম মাথার দুই পাশের যেটা অংশ আমাদের গালের মতো দেখো অনেকটা, তাহলে এই দুই পাশের অংশকে বলা হচ্ছে জেনা। আর ফ্রন্সের নিচে দেখো, এই যে ফ্রন্সের নিচে যে প্লেটের মতো অংশ দেখা যাচ্ছে, একটা পাতের মতো অংশ দেখা যাচ্ছে, সেটাকে বলা হয় কি? ক্লাইপিয়াস। কি বলে?
ক্লাইপিয়াস। আর ক্লাইপিয়াসের নিচে আবার দেখো চ্যাপ্টা পাতের মতো যে অংশটা দেখা যায় সেটাকে বলা হয় ল্যাব্রাম। কি বলে? ল্যাব্রাম। ল্যাব্রাম। তাহলে ঘাসফড়িং এর যে মাথার খণ্ড একটু আগেই বললাম, কয়টি থাকবে খণ্ড? 6টি। 6টি। আচ্ছা, আপাতত দেখতে মনে হয় কোনো খণ্ড থাকে না, কিন্তু আসলে খণ্ড থাকে 6টি। এখন যে বিভিন্ন অংশগুলির নাম বললাম সেই অংশগুলো আরেকটু বলে দিই দেখো। তাহলে ঘাসফড়িং এর মাথা হচ্ছে কি নরনক্ষম অংশ, অর্থাৎ মাথাটা বিভিন্ন দিকে কি করতে পারে, নড়াতে পারে। আর মাথার পৃষ্ঠীয় অংশকে আমরা কি বললাম? ভার্টেক্স। পার্শ্বীয় অংশকে বলা হয় জেনা। সামনের অংশকে বলা হচ্ছে ফ্রন্স। আর ফ্রন্সের নিচের আয়তাকার প্লেটকে বলা হচ্ছে কি ক্লাইপিয়াস। তো এতক্ষণ যেগুলি বললাম এগুলি বুঝতে কি কোনো অসুবিধা আছে? নো স্যার। ওকে, এখন আমরা কি দেখতে পাচ্ছি? পুঞ্জাক্ষী, তাই না? তো ঘাসফড়িং এর যে মাথাটা আমরা যদি লক্ষ্য করি, তাহলে এই যে মাথার এখানে দেখো এই একটা আর এই যে একটা মাথার একটা বড় অংশ জুড়ে কি থাকছে? পুঞ্জাক্ষী থাকে। তো পুঞ্জাক্ষীর যদি বলা হয় সংখ্যা কয়টি? পুঞ্জাক্ষী কয়টা থাকে? একটা, একটা। তাহলে 1 যোগ 1 কত? 2। তাহলে পুঞ্জাক্ষীর সংখ্যা কত? 2টি। আচ্ছা, পুঞ্জাক্ষী যদি বলা হয় কোথায় অবস্থান করছে? মাথার ভিতরে। দেখো মাথার একটা বড় অংশ কিন্তু জুড়ে থাকছে কে? এই পুঞ্জাক্ষী, তাই না? মাথার একটা বড় অংশ জুড়ে থাকছে কে? পুঞ্জাক্ষী। তোমরা পুঞ্জাক্ষী দেখো, এই পুঞ্জাক্ষী আবার এক ধরনের গাঠনিক একক নিয়ে গঠিত। পুঞ্জাক্ষীর গাঠনিক একককে কি বলে? কে বলতে পারবেন? এই যে একটা পুঞ্জাক্ষীর গাঠনিক একক, কে বললো এটা? আমি। নাম বলো। সাবিহা? মুন। তাহলে অনেকগুলি কিন্তু, আচ্ছা ভেরি গুড, অনেকগুলি কি হয়? এই ওমাটেডিয়াম, এই ওমাটেডিয়াম নিয়েই কি গঠিত হয়? গঠিত হয় পুঞ্জাক্ষী। তাহলে পুঞ্জাক্ষীর যদি বলা হয় গাঠনিক একককে কি বলা হয়? ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। হুম, ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। না, এটা ডিসকানেক্ট হয়নি, মেবি তোমারটা ডিসকানেক্ট হয়েছে। মানে আমারটা। তাহলে পুঞ্জাক্ষীর গঠন ও কাজের একককে বলা হচ্ছে কি? ওমাটিডিয়াম। তাহলে অনেকগুলি ওমাটিডিয়াম সম্মিলিতভাবে গঠন করবে কি? পুঞ্জাক্ষী। আচ্ছা, এবার দেখো পুঞ্জাক্ষী ছাড়াও ঘাসফড়িং এর কিন্তু সরলাক্ষী থাকে। এই যে অ্যারোগুলো দেখতে পাচ্ছ? তাহলে ঘাসফড়িং এর যদি বলা হয় সরলাক্ষী কয়টা দেখো তো? আমি আবার দেখাচ্ছি। এই যে একটা, একটা সরলাক্ষী। সরলাক্ষী কয়টি? 3টি। 3টি। তাহলে পুঞ্জাক্ষী কয়টি? পুঞ্জাক্ষী কয়টি? 2টি। 2টি। ভেরি গুড। তো পুঞ্জাক্ষীর গাঠনিক একককে কি বলা হয়? ওমাটিডিয়াম। আর সরলাক্ষী গুলিকে কি বলা হয়? সরলাক্ষী গুলিকে বলা হয় ওসিলাস বা ওসেলি। তাহলে ওসেলাস বা ওসিলি থাকবে কয়টি? 3টি। ওকে, এখন আমরা পরেরটায় যাই। এরপরে যে অংশটি দেখবো আমরা সেটি হচ্ছে অ্যান্টেনা। তাহলে ঘাসফড়িং এর মাথার সাথে কি লাগানো থাকে? আর একটা অংশ দেখো, অ্যান্টেনা। ঠিক আছে, তাহলে অ্যান্টেনার যদি বলা হয় অংশ থাকবে কয়টা? 3টা। অ্যান্টেনার অংশ থাকবে কয়টা? 3টা। তো দেখি কি কি। স্কেপ, পেডিসেল এবং ফ্ল্যাজেলাম। অ্যান্টেনার অংশ কয়টা? 3টা। স্কেপ, পেডিসেল আর কি? ফ্ল্যাজেলাম। আবার বলো, কয়টি অংশ? অ্যান্টেনার অংশ হচ্ছে 3টি। তাহলে যে অংশটা মাথার সাথে লাগানো থাকছে, অ্যান্টেনার এই যে যে অংশটা মাথার সাথে আটকানো থাকছে সেই অংশকে বলা হচ্ছে স্কেপ। আর স্কেপের পরে যে অখণ্ডায়িত অংশটা থাকছে অবিভক্ত, সেই অংশটাকে বলা হচ্ছে কি? পেডিসেল। আর পেডিসেলের পরে 25টি খণ্ডক নিয়ে গঠিত হয় কি? ফ্ল্যাজেলাম। তো যদি বলা হয় স্কেপ, পেডিসেল, ফ্ল্যাজেলাম কিসের অংশ? অ্যান্টেনার অংশ। আচ্ছা, যদি বলা হয় অ্যান্টেনার কোন অংশ মাথার সাথে লাগানো থাকে? স্কেপ।
আচ্ছা, যদি বলা হয় ফ্ল্যাজেলাম এবং স্কেপের মধ্যবর্তী অংশে অ্যান্টেনার কোন অংশ থাকে? পেডিসেল। পেডিসেল। আচ্ছা, যারা জয়েন করছো সবাই চ্যাট বক্সে আইডিটা লিখে দিবা। ওকে, এরপরে দেখো যে স্কেপ দেখো দেহের সাথে সংযুক্ত থাকছে, আর স্কেপের পরের অবিভক্ত অংশটাই হচ্ছে কি পেডিসেল, আর পেডিসেলের পরে 25টি খণ্ডক নিয়ে গঠিত হচ্ছে কি ফ্ল্যাজেলাম। তো যদি বলা হয় ফ্ল্যাজেলামের খণ্ড কয়টি? 25টি। আচ্ছা, অ্যান্টেনার কাজগুলি কি আমরা একটু দেখে নিই। অ্যান্টেনা ঘাসফড়িং এর ঘ্রাণ, স্পর্শ এবং শ্রবণ ইন্দ্রিয় অঙ্গ হিসেবে কি করে কাজ করে। তো অ্যান্টেনার যদি কাজ বলা হয় তাহলে এখন কি পারা যাবে? ওকে, এখন দেখবো আমরা ওসেলাস। ওসেলাস অলরেডি বলে দিয়েছি, তিনটা থাকবে। তারা হচ্ছে দর্শন ইন্দ্রিয় হিসেবে কাজ করবে। এখন ঘাসফড়িং এর যে বক্ষদেশীয় অঞ্চলগুলি রয়েছে সেটা সম্পর্কে জানবো। তো ঘাসফড়িং এর বক্ষদেশীয় অঞ্চলও কিন্তু ইতিমধ্যে আমরা বলে দিয়েছি। ঘাসফড়িং এর বক্ষদেশীয় অংশ কয়টা থাকে? বক্ষদেশীয় অঞ্চলকে কয়টি অংশে ভাগ করা যায়? তিনটি। ভেরি গুড। এখন দেখো এই তিনটা অঞ্চল যে ভাগ করলাম, বক্ষের যে পৃষ্ঠ দিকে যে অংশটা থাকছে সেই অংশকে বলা হচ্ছে কি টারগাম, আর অঙ্কীয় দিকে যে অংশটা থাকছে সেই অংশকে বলা হচ্ছে কি স্টার্নাম। এটা কি বুঝছো? তাহলে ঘাসফড়িং এর দেহের পৃষ্ঠ দিকের যে অংশটা সেটাকে বলা হচ্ছে টারগাম, আর অঙ্কীয় দিকের যে অংশটা সেই অংশকে বলা হচ্ছে কি টারগাম, স্টার্নাম। তো তার আগে একটু বলি, ঘাসফড়িং এর দেহ কাইটিন যুক্ত কিউটিকল দ্বারা কি থাকে আবৃত থাকে। ঘাসফড়িং এর দেহ কি দ্বারা আবৃত থাকে? কাইটিন যুক্ত কিউটিকল দ্বারা কি থাকে আবৃত থাকে। এবং এই কাইটিন গুলো কি হয়, মানে পুরু হয়, একটু মোটা হয়ে যায় বা পুরু হয়। পুরু হয়ে কি করে দেহের উপরে এরকম প্লেট তৈরি করে। এই যে প্লেটের মতো অংশ দেখছো, এই যে এইগুলো প্লেটের মতো অংশ তৈরি করে, এই যে এইগুলি এই প্লেটের মতো এই অংশগুলোকে বলা হয় কি স্ক্লেরাইট। প্লেটের মতো অংশকে কি বলে? স্ক্লেরাইট। আমি একটু বানানটা লিখে দিই, স্ক্লেরাইট, দন্ত স ক স্ক্লেরাইট। আমি যদি আরো সহজ করে বলি তাহলে পৃষ্ঠ দিকের স্ক্লেরাইট গুলোকে বলা হচ্ছে টারগাম, অঙ্কীয় দেশের যে স্ক্লেরাইট সেগুলোকে বলা হচ্ছে স্টার্নাম, আর এই যে পাশাপাশি যেগুলো থাকে সেইগুলোকে বলা হচ্ছে প্লিউরন। আবার কোনো কোনো বইতে লেখা আছে প্লুরা। ঠিক আছে, তাহলে পার্শ্বীয় যে খণ্ডগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে প্লিউরন, বা কোনো কোনো বইতে লেখা আছে প্লুরা। এখন কি পারা যাবে যে প্লুরা কাকে বলে, টারগাম কাকে বলে, স্টার্নাম কাকে বলে? কি বুঝছেন? আচ্ছা, এখন দেখি শ্বসন রন্ধ্রের কথা অলরেডি আমরা বলে দিয়েছি যে বক্ষদেশীয় অঞ্চলে থাকবে কয় জোড়া? 2 জোড়া, আর উদরীয় অঞ্চলে থাকবে 8 জোড়া, মোট 10 জোড়া। এবার আমরা ঘাসফড়িং এর যে উদর সেই উদরটা সম্পর্কে একটু জানবো, সময় তো শেষ। তো ঘাসফড়িং এর উদরের খণ্ড থাকবে কয়টি বলেছিলাম, মনে আছে? ঘাসফড়িং এর উদরের খণ্ড 8টা। তো প্রথম যে খণ্ডটা দেখো, উদরের প্রথম যে খণ্ড, এই প্রথম খণ্ডে একটা কি থাকে, যে শ্রবণ থলি থাকে। ঠিক আছে, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন। শ্রবণ থলি কি করে একটা পর্দা ঢেকে রাখে, যে পর্দাটাকে বলা হচ্ছে টিম্প্যানিক পর্দা। কি বলা হয়? টিম্প্যানিক পর্দা। প্রথম খণ্ডের মধ্যে কি থাকে? হ্যাঁ, প্রথম খণ্ডের মধ্যে কি থাকে? টিম্প্যানিক পর্দা। তো কি যেন বললাম, টিম্প্যানিক পর্দা কি করে শ্রবণ যে থলি সেই শ্রবণ থলিটাকে কি করে ঢেকে রাখে। আচ্ছা, এবার প্রত্যেকটা খণ্ডে কি থাকবে দেখো, প্রথম থেকে অষ্টম খণ্ড পর্যন্ত মোট 8 জোড়া কি থাকবে শ্বসন ছিদ্র থাকবে। বুঝছো? দেখতে পাচ্ছ এই যে গোলাকার এই অংশগুলো হচ্ছে শ্বসন
ছিদ্র বা স্পাইরাকল। আচ্ছা, প্রথম যে খণ্ডটা লক্ষ্য করো, প্রথম খণ্ডটা কিন্তু অন্যান্য খণ্ড অপেক্ষা কিন্তু দেখো একটু বড়, ঠিক আছে। আর 9 এবং 10 নাম্বার যে খণ্ডকটা, নবম এবং দশম যে খণ্ডক, সেই খণ্ডকের যে টার্গাম, সেই টার্গাম দেখো আংশিকভাবে কিন্তু এখানে যুক্ত থাকছে। আর 11 নাম্বার যে খণ্ড, সেই 11 নাম্বার খণ্ডটা কি করছে, একটা আবরণ তৈরি করছে, প্লেটের মতোই যে গঠন তৈরি করছে, যেটা বায়ু যে অংশ সেই অংশটাকে ঢেকে রাখছে। এবার কি বুঝছো? জি স্যার। ওকে, এখন আমরা উদরের যে বিভিন্ন পার্থক্য রয়েছে, ঘাসফড়িং এর যে পুরুষ এবং স্ত্রী যে উদর রয়েছে, তাদের মধ্যে কিছু পার্থক্য আমরা দেখতে পাই। সেই পার্থক্যগুলো একটু দেখে, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে তো দ্রুত শেষ করছি। তো পুরুষ ঘাসফড়িং এর উদরটা দেখো সরু, কিন্তু স্ত্রী ঘাসফড়িং এর যে উদর সেটা হচ্ছে চওড়া। আর পুরুষ ঘাসফড়িং এর উদরে দেখো অ্যানাল সার্কাস বা অ্যানাল সার্কি থাকে, আর স্ত্রী ঘাসফড়িং এর ক্ষেত্রে ওভিপোজিটর থাকে। এই যে ওভিপোজিটর ডিম পাড়তে স্ত্রী ঘাসফড়িং কে কিন্তু সাহায্য করে। এটা কি বুঝছো? আচ্ছা, তো ঘাসফড়িং এর আজকে একটু মূল্যায়ন করে দেখি। তো ঘাসফড়িং এর দেহকে কয়টি অংশে ভাগ করা যায় প্রধানত? তিনটি অংশে। কি কি? কি কি? আচ্ছা, ঘাসফড়িং এর যে অ্যান্টেনার কথা বললাম, অ্যান্টেনার কাজ কি? আচ্ছা, ঘাসফড়িং এর খাবারগুলি কি কি হতে পারে? প্রধান খাবার কি হতে পারে? আচ্ছা, অ্যান্টেনার অংশ কয়টি থাকে? কি কি? কি কি? পেডিসেল, ফ্ল্যাজেলাম। ফ্ল্যাজেলামের খণ্ড কয়টি? ফ্ল্যাজেলামের খণ্ড কয়টি? 25টি। তো আজকে যে পড়াটা, আজকে আজকে মানে ক্লাসটা আমার মনে হয় একটু ভালো লাগছে না খারাপ লাগছে? আজকের ক্লাসটা ভালো লাগে? এখন থেকে প্রত্যেকটা ক্লাস এরকমই হবে। আর আপনারা এই ক্লাসটা আমি কিছুক্ষণের মধ্যেই রেকর্ডটা দিয়ে দেব। দেওয়ার পর এই ক্লাসটা দরকার হলে আবার দেখবেন। দেখার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, আমি একটা লিংক দিব, সেই লিংকে গিয়ে পরীক্ষাটা দিবেন, ঠিক আছে? আর আপনারা চ্যাট বক্সে আইডিটা লিখে দেন, চ্যাট বক্সে দ্রুত আইডিটা লিখে দেন। একটু পরে দিয়ে দেব, ঠিক আছে? ইউটিউব, হ্যাঁ, এই যে এই লেকচারের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে লিংক দেওয়া থাকবে, সেই লিংকে গিয়ে পরীক্ষাটা দিবা, ঠিক আছে? এমসিকিউ পরীক্ষা হবে, সবাই পরীক্ষাটা দিবা, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষা না দিলে অ্যাবসেন্ট থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আমি ইউটিউব চ্যানেলে ভিডিওটা যে আপলোড দিব, সেই ভিডিওর নিচে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে লিংক থাকবে। আর সেই ইউটিউবের লিংকটা আমি অলরেডি, হ্যাঁ হ্যাঁ, আমি ফেসবুকেও ওই ভিডিওর লিংকটা দিয়ে দেবো একটু পরে। আচ্ছা, আল্লাহ হাফেজ। ওকে স্যার। ওকে।